আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আলাপ চাইতে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে। অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে। আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এতিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তে অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী নয়তো আত্মগোপনে রয়েছেন। আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, গত 21 জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সেই খবরে বলা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, যার মূল লক্ষ্য হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তবে সেই নির্দেশনাগুলো কি তা প্রথম আলোর ওই খবরে তুলে ধরা হয়নি। দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, আওয়ামী লীগের 9 নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন। এই 9 নেতা 2 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। সূত্রগুলো বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় এরই মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বলছে, দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে
পরিস্থিতি অনেক ভিন্ন। দেশে থাকা অনেক নেতাকর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে। সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে। আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে, এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, দলের নেতারা ৪ ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো ২-১ দিন সময় লাগতে পারে। ৪ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক। তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয়। জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর। গত ২৯ জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে। জয়শঙ্কর সার্জিও গোরকে এই বার্তা দিয়েছেন, বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন, যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয়। ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে। সূত্রগুলো বলছে, জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত ১৮ মাসে দেখা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন। যদি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়, তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে। পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেয়া হতে পারে। এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল 4:30টায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয়ের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত। গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয়। জল্পনা কল্পনা রয়েছে, আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাঁধেই দিতে যাচ্ছেন। সেটি হতে পারে প্রকাশ্য কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে। তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপরে, বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর। সেটি হলে খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে।
এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, 24 ঘন্টার আলটিমেটাম, ক্রিকেট নাকি আন্তর্জাতিক চাপের খেলা? টি-20 ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত খুবই কম এসেছে যখন একটি পূর্ণ সদস্য দেশকে কার্যত দেয়ালে ঠেসে দাঁড় করিয়ে বলা হয়, তোমার হাতে সময় আছে মাত্র 24 ঘন্টা। বাংলাদেশে ক্রিকেট মানে নিছক খেলা নয়, এটা আবেগ, উন্মাদনা আর রক্তে মিশে থাকা এক নেশা। এক ছক্কায় রাস্তা ভরে যায় আনন্দে, আর এক অসময়ের উইকেটে মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু এবার খেলা শুরুর আগেই দর্শকদের বুকের ভেতরে জমেছে এক অস্বস্তি। উৎসবের বদলে উৎকণ্ঠা, উত্তেজনার জায়গায় একটা ভয়। মাঠে নামার আগেই প্রশ্ন উঠেছে, এই বিশ্বকাপে বাংলাদেশ আদৌ খেলবে তো? ক্রিকেটের এই মঞ্চে এবার প্রতিপক্ষ শুধু মাঠের 11 জন নয়, প্রতিপক্ষ অনিশ্চয়তা আর অপমানের চাপ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, আর আলোচনা না, আর কোনো চিঠি না, আর কোনো ব্যাখ্যা না। গত রাতেই বোর্ড সভায় সব শেষ করে দেয়া হয়েছে। ভোটাভুটি হয়েছে, সংখ্যার খেলায় বাংলাদেশকে একেবারে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ফলাফল 12-2। এই সংখ্যা শুধু হার না, এই সংখ্যা বুঝিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট ডিপ্লোম্যাসিতে কতখানি ব্যর্থ। বাংলাদেশ একমাত্র পাকিস্তান ছাড়া কাউকেই পাশে পায়নি। বাকি সবাই ছিল নীরব, কেউ সরাসরি বিপক্ষে, কেউ চুপ থেকে শক্তিশালীর পক্ষে। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। এই নীরবতা কেবল চুপচাপ নয়, এটা ধ্বংসের বার্তা, এটা ক্ষমতার খেলা। পরাশক্তিশালী দেশগুলো এক সময় ন্যায় নীতির কথা বলতো, আজ তারা সবাই নিঃশব্দ। এমনকি যে জিম্বাবুয়ের বিপদে পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ, সেই তারাও মুখ ফিরিয়ে নিয়েছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিসিবি গত কয়েক সপ্তাহ ধরেই জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সদস্য দেশে ফোন করেছেন, বোঝানোর চেষ্টা করছেন, কূটনীতির সব দরজা খোলা রেখেছেন। বলেছেন বাংলাদেশ একা সিদ্ধান্ত নিচ্ছে না, এটা সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তার প্রশ্ন, খেলোয়াড়দের জীবনের প্রশ্ন। কিন্তু বোর্ডরুমে বসে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের কাছে এসব আবেগের কোনো দাম নেই, কারণ তাদের সামনে অন্য হিসাব, বড় বোর্ডের হিসাব, টাকার হিসাব, সম্প্রচারের হিসাব, রাজনৈতিক সম্পর্কের হিসাব। এই সংকটের কেন্দ্রে ভারত। বাংলাদেশ শুরু থেকেই পরিষ্কার করে বলেছে তারা বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়। ম্যাচগুলো সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি করেছে। এটা নতুন কিছু না। ক্রিকেট ইতিহাসে এমন উদাহরণ এর আগেও আছে, কিন্তু এবার সেই দাবিকে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আইসিসি বলছে ভেন্যু পরিবর্তন করা যাবে না, সময় নেই, নিরাপত্তা ঝুঁকি নেই। অথচ বাংলাদেশের প্রশ্ন একটাই, যদি কিছু হয় দায় নেবে কে? আইসিসির বিজ্ঞাপন, আইসিসি অনুশোচনাপত্র কি রক্তে মুছবে? কোনো খেলোয়াড়ের দিকে আঙুল উঠলে, কোনো উন্মত্ততা হলে, রাজনৈতিক উত্তেজনা মাঠে ঢুকে পড়লে তখন কি হবে? সরকার এখানেই শক্ত অবস্থান নিয়েছে। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বারবার বলেছেন নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ হবে না। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ তা মানবে না। এই কথাগুলো বলা সাহসী আর যুক্তিযুক্ত, কিন্তু এর মূল্যও ভয়ঙ্কর, কারণ আইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আইসিসির দাবি তারা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে, বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা পেয়েছে এবং ভারতীয় আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক আশ্বাস রয়েছে। তাদের ভাষায় বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। কিন্তু প্রশ্ন হলো, হুমকি না থাকলে উদ্বেগ কেন উঠল? 2026 টি-20 বিশ্বকাপ হবে নির্ধারিত সূচি অনুযায়ী। বাংলাদেশের সব ম্যাচ হবে ভারতেই, ভেন্যু সেই কলকাতা আর মুম্বাই। যদি বাংলাদেশ না মানে, বিকল্প দেশও প্রস্তুত। যে দলটা যোগ্যতা অর্জন করতেই পারেনি,
ইউরোপিয়ান বাছাইয়ে নেদারল্যান্ডস আর ইতালির পেছনে ছিল, সেই স্কটল্যান্ডই প্রস্তুত বাংলাদেশের জায়গা নিতে। কারণ ক্রিকেট এখানে আর মাঠের অর্জনের বিষয় নেই, হয়ে গেছে রাজনীতির খেলা। 2007 সাল থেকে বাংলাদেশ একটি টি-20 বিশ্বকাপও মিস করেনি। 19 বছর ধরে প্রতিটা আসরে অংশ নিয়েছে, জিতেছে কম, হেরেছে বেশি। এবার সেই ধারাবাহিকতা ভেঙে দেওয়ার জন্য 24 ঘন্টার কাউন্টডাউন চলছে। এই সংকটের শুরুটা হয়েছিল 3 জানুয়ারি। মোস্তাফিজুর রহমান, যিনি শুধু একজন ক্রিকেটার না, একটা প্রতীক, আইপিএল থেকে যেভাবে তাকে বাদ দেওয়া হলো, সেটাকে অনেকেই শুধু ক্রিকেটীয় সিদ্ধান্ত বলে মানতে পারেননি। দেশের ভেতরে তৈরি হয় ক্ষোভ আর আতঙ্ক। পরদিনই বিসিবি জানিয়ে দেয় এই পরিবেশে ভারতে বিশ্বকাপ খেলতে তারা নিরাপদ বোধ করছে না। এরপরই শুরু হয় চিঠি চালাচালি, প্রমাণাদি দেয় বিসিবি, আইসিসির প্রতিনিধি ঢাকায় আসে, আলোচনা হয়, যুক্তি দেওয়া হয়। বিসিবির দাবি ছিল যৌক্তিক আর আইনসম্মত, কিন্তু তার কোনো কিছুই টলাতে পারেনি আইসিসিকে। দুপক্ষই ছিল অনড়। শেষ পর্যন্ত সবকিছু গিয়ে ঠেকে ভোটাভুটিতে, কারণ আইসিসিও জানে এই সিদ্ধান্তে নিরপেক্ষতা দেখানো কঠিন। আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের ক্ষমতাসীন রাজনীতির সবচেয়ে শক্তিশালী পরিবারের উত্তরাধিকারী। আইসিসির শীর্ষ পদগুলোতে ভারতীয়দের দাপট। ভারতের স্বার্থের বাইরে গিয়ে আইসিসির সিদ্ধান্ত নেওয়া কঠিন। এটা এখন আর গোপন কিছু না, এটা ওপেন সিক্রেট। এখন বাংলাদেশ একেবারে কোণঠাসা। আজকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে, খেলবে নাকি সরে দাঁড়াবে। খেললে ভেতরে ভেতরে একটা ভয় থাকবে, একটা চাপ থাকবে। প্রতিটা ম্যাচ হবে শুধু ক্রিকেটের লড়াই না, পরিস্থিতির লড়াই। আর না খেললে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হবে। এই সিদ্ধান্ত তাই শুধু বিসিবির না, এটা সরকারের সিদ্ধান্ত। দেশের মর্যাদার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। ঘড়ির কাঁটা চলছে, সময় শেষ হয়ে আসছে। আজই উত্তরপত্র জমা দিতে হবে। টি-20 বিশ্বকাপ আর শুধু তাই খেলা রইল না, এটা ক্ষমতার প্রদর্শনী। আর সেই মঞ্চে বাংলাদেশকে দাঁড় করানো হয়েছে এমন এক জায়গায় যেখানে যেদিকেই যাবে আঘাত লাগবেই। এই অপমান স্কোর কার্ডে লেখা থাকবে না, কিন্তু ইতিহাসে লেখা থাকবে কালো কালিতে। একদিন বাংলাদেশকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যেই আমাদের কথায় রাজি হয়ে যাও, নইলে এবারের মতো তুমি বাদ।